এমন একজন ক্যাপ্টেন আমেরিকা যার শরীরে নেই কোনো সুপার সোলজার সিরাম। এমন একজন নায়ক যার একমাত্র শক্তি তার অদম্য সাহস আর হাইটেক ডানা। কি হবে যখন তাকে লড়তে হবে এমন সব শত্রুদের সাথে যারা বুদ্ধিতে আর শক্তিতে তার চেয়ে অনেক এগিয়ে? চলুন আজ আপনাদের নিয়ে যাব মার্ভেলের সেই রুদ্ধশ্বাস জগতে, যেখানে এক নতুন ক্যাপ্টেন আমেরিকার জন্ম হচ্ছে। গল্পের শুরুতেই আমরা দেখি ফ্যালকন স্যাম উইলসনকে, যিনি প্রাক্তন ক্যাপ্টেন আমেরিকার শিল্ড হাতে তুলে নিয়ে হয়ে উঠছেন নতুন ক্যাপ্টেন আমেরিকা। একদিন তিনি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জেনারেল রসের কাছ থেকে একটি জরুরি নির্দেশ পান। এই রস কিন্তু আর কেউ নন, আমাদের ব্রুস ব্যানার অর্থাৎ হাল্কের প্রেমিকা বেটির বাবা। স্যামের মিশন হলো মেক্সিকোতে গিয়ে সার্পেন্ট সোসাইটি নামে এক ভয়ঙ্কর দলের কাছ থেকে চুরি হয়ে যাওয়া অ্যাডামেন্টিয়ান দ্বারা উদ্ধার করা। নীল সাদা ভাইব্রেটিং স্যুটে সজ্জিত স্যাম আকাশ থেকে ঝড়ের বেগে নেমে আসে। সাপ্লাই বক্সের আড়ালে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তাকে দেখেই বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করে। কিন্তু সাধারণ মানুষ হলেও স্যাম একটুও ঘাবড়ায় না, কারণ তার আসল অস্ত্র হলো এই অবিশ্বাস্য ডানাজোড়া। নেভি সিল টিম আসার আগেই মিশন শেষ করার জন্য স্যাম তার স্যুটের সমস্ত শক্তি ব্যবহার করে এক ঝটকায় সব শত্রুকে উড়িয়ে দেয়। এরপর স্যাম তার রেড উইং ড্রোন দিয়ে দেওয়াল স্ক্যান করে অ্যাডামেন্টিয়ামের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু সে দেখতে পায় ভেতরে শুধু ধাতু নয়, প্রচুর সাধারণ মানুষকেও বন্দী করে রাখা হয়েছে। ভেতরে সার্পেন্ট সোসাইটির লিডার ডায়মন্ডব্যাক একজন পাদ্রীকে জেরা করছিল। সে জানতে চাইছিল অ্যাডামেন্টিয়াম কেনার জন্য যে ক্রেতার আসার কথা ছিল সে কোথায় গেল। কিন্তু পাদ্রীর মুখ থেকে সে জানতে পারে আসলে কোনো ক্রেতাই ছিল না, পুরোটাই ছিল একটা ফাঁদ। রাগে অন্ধ হয়ে ডায়মন্ডব্যাক পাদ্রীকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই সে খবর পায় ক্যাপ্টেন আমেরিকা ভেতরে ঢুকে পড়েছে। ডায়মন্ডব্যাক তার লোকদের একদিকে প্রবেশপথ আটকাতে বলে আর অন্যদিকে অ্যাডামেন্টিয়াম নিয়ে পালাতে বলে। কিন্তু স্যামকে আটকানো কি এত সোজা? বিকট শব্দে লোহার দরজা উড়িয়ে দিয়ে স্যামের শিল্ড বিদ্যুৎ গতিতে ভেতরে ঢুকে শত্রুদের ছিটকে ফেলে দেয়। এরপর স্যাম নিজে ঝড়ের বেগে প্রবেশ করে, কাউকে হাড্ডু দিয়ে, কাউকে ঘুষি মেরে, আবার কাউকে উঠাকড়ে আছড়ে ফেলি মুহূর্তের মধ্যে এলাকা সাফ করে দেয়। ঠিক তখনই স্যামের পার্টনার জোয়াকিন কমান্ড সেন্টার থেকে জানায় যে অ্যাডামেন্টিয়াম অন্য একটি দল গির্জা থেকে বের করে নিয়ে যাচ্ছে। কিন্তু ডায়মন্ডব্যাক এখনও ভেতরেই আছে। স্যাম দ্বিধায় পড়ে যায়, সে একসাথে দুটো দিকে কিভাবে সামলাবে। জোয়াকিনের কথায় রাজি হয়ে স্যাম সিদ্ধান্ত নেয় সে ডায়মন্ডব্যাককে ধরবে আর জোয়াকিন নতুন ফ্যালকন স্যুট পরে অ্যাডামেন্টিয়াম উদ্ধার করতে যাবে। খুব দ্রুতই স্যাম ডায়মন্ডব্যাকের মুখোমুখি হয়, কিন্তু স্যামের ছুড়ে দেওয়া শিল্ড সে অবলায় এড়িয়ে যায়। স্যামকে দেখে সে একটুও অবাক হয় না, বরঞ্চ মুচকি হাসে। তার ইশারাতেই পেছন থেকে সার্পেন্ট সোসাইটির আরেক সদস্য স্যামের উপর ঝাঁপিয়ে পড়ে। স্যাম কোনো মতে শিল্ড দিয়ে নিজেকে বাঁচায়, কিন্তু সুপার সোলজার সিরাম ছাড়া এই বিশালদেহী শত্রুর সাথে পেরে ওঠা তার পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই তার হাত থেকে শিল্ড ছিটকে যায় এবং মাথায় লাগে প্রচণ্ড এক আঘাত। এই সুযোগে ডায়মন্ডব্যাক পালিয়ে যায়। বিশালদেহী শত্রুটা স্যামকে উপহাস করে বলে, তুমি ক্যাপ্টেন আমেরিকা হওয়ার যোগ্যই নও। এই কথায় স্যামের জেদ চেপে যায়। সে কোনো উত্তর না দিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রমাণ করতে চায় যে সে যোগ্য। কিন্তু তার সাধারণ ঘুষিতে শত্রুর কিছুই হয় না, উল্টে শত্রুটা তাকে তুলে নিয়ে বেঞ্চের উপর আছড়ে ফেলে। যন্ত্রণায় স্যামের কোমর প্রায় ভেঙেই যাওয়ার জোগাড় হয়। কিন্তু শত্রুটা যখন আবার তাকে ব্যঙ্গ করতে শুরু করে, সেই সুযোগে স্যাম উঠে দাঁড়ায় এবং নিজের বুদ্ধিমত্তা এবং গতি ব্যবহার করে তাকে মাটিতে ফেলে দেয়। কিন্তু শয়তানটা পকেট থেকে ছুরি বের করে স্যামের স্যুটে আঘাত করে। এবার স্যামের মাথায় রক্ত চড়ে যায়। সে এক ঘুষিতে শত্রুকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে জোয়াকিন প্রথমবারের মতো ফ্যালকন স্যুট পরে মিশনের নামে। সে অত্যন্ত দক্ষতার সাথে বাইক বাহিনীকে হারিয়ে অ্যাডামেন্টিয়াম উদ্ধার করে নিয়ে আসে এবং এই সফলতায় সে শিশুর মতো খুশিতে নেচে ওঠে। এই সফলতায় প্রেসিডেন্ট রস এতটাই খুশি হন যে তিনি স্যাম এবং তার টিমকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান এবং অ্যাভেঞ্জার্স টিমকে নতুন করে তৈরি করার প্রস্তাব দেন। এরপর স্যাম দেখা করতে যায় তার গুরু ইসাইয়া ব্র্যাডলির সাথে, যিনি ছিলেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ ক্যাপ্টেন আমেরিকা, যার সরকারি অত্যাচারে জীবন নষ্ট হয়ে গেছে। স্যাম চেয়েছিল ইসাইয়া যেন নতুন ফ্যালকন জোয়াকিনকে ট্রেনিং দেন এবং পুরনো ক্ষোভ ভুলে সরকারকে আরেকবার বিশ্বাস করেন। ইসাইয়ার দেখা হতেই এক ঘুষিতে ছাদ থেকে ঝুলন্ত থাকা স্যান্ডব্যাগটি ছিঁড়ে ফেলে নিজের শক্তি প্রদর্শন করেন। কিন্তু সরকারের নাম শুনতেই তিনি রেগে যান, কারণ এই সরকারই তাকে ৩০ বছর জেলে পচিয়েছে এবং তার উপর অকথ্য অত্যাচার আর গবেষণা চালিয়েছে। স্যামটাকে বোঝানোর চেষ্টা করেন যে পৃথিবী বদলে গেছে, আমেরিকা এখন খণ্ড বিখণ্ড, এ ভাঙা দেশকে জোড়া লাগাতে আপনার মতো মানুষের প্রয়োজন। অনেক বোঝানোর পর ইসাইয়া অবশেষে প্রেসিডেন্টের বৈঠকে যেতে রাজি হন। ৩০ বছর পর প্রথমবার জনসম্মুখে আসার জন্য তিনি তার সবচেয়ে প্রিয় স্যুটটি পরেন। কিন্তু তিনি জানতেন না তিনি একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হতে চলেছেন।
হোয়াইট হাউসে প্রেসিডেন্ট রস যখন অ্যাডামান্টিয়াম নিয়ে বিভিন্ন দেশের সাথে চুক্তি করার জন্য ভাষণ দিচ্ছিলেন, ঠিক তখনই ইসাইয়া হঠাৎ পাশের গার্ডকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার বন্দুক কেড়ে নিয়ে প্রেসিডেন্টের দিকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। বুলেট প্রুফ কাঁচের জন্য প্রেসিডেন্ট বেঁচে যান এবং স্যাম কোনো মতে ইসাইয়াকে থামায়। ইসাইয়া ফিরে দেখে তিনি একটি পার্কের মধ্যে দাঁড়িয়ে আছেন আর পুলিশ তাকে ঘিরে ফেলেছে। কি ঘটেছে তার কিছুই মনে নেই। প্রেসিডেন্টের উপর হামলার অভিযোগে তাকে জেলে পাঠানো হয়। স্যামের মনে হয় যে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। সে প্রেসিডেন্টের কাছে গিয়ে নিজে তদন্ত করার অনুমতি চায়, কিন্তু প্রেসিডেন্ট এবার 180 ডিগ্রি ঘুরে যান। তিনি তার আবেদন খারিজ করে দেন এবং অ্যাভেঞ্জার্স তৈরি করার পরিকল্পনাও বাতিল করে দেন। এক মুহূর্তে যে স্যাম দিশের নায়ক ছিল, পরের মুহূর্তেই তাকে দরজা দেখিয়ে দেওয়া হয়। অপমানিত স্যাম জেলখানায় ইসাইয়ার সাথে দেখা করতে যায়। ইসাইয়া জানান তার শুধু মনে আছে হোয়াইট হাউসে যাবার আগে তার ফোনটি ঠিকমতো কাজ করছিল না। স্যামের পার্টনার জোয়াকিন যখন তাদের তিনজনের ছবি তুলেছিল, সেই ছবিটি তিনি দেখতে পাননি। স্যাম জেল থেকে বেরিয়েই জোয়াকিনকে ফোন করে সরকারি সার্ভার হ্যাক করতে বলে। সিসিটিভি ফুটেজে জোয়াকিন এক অদ্ভুত জিনিস লক্ষ্য করে। ইসাইয়ার ফোন থেকে একটা সবুজ ধূসর আলো বেরিয়েছিল, আর যারা এই হামলায় জড়িত ছিল তাদের সবার ক্ষেত্রেই একই ঘটনা ঘটেছিল। প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা লুসোবার্ড এই বিষয়টি লক্ষ্য করে। হঠাৎ তার গাড়ির উপর হামলা হয়। ডায়মন্ডব্যাগ গাড়ির কাঁচ ভেঙে ভেতরে একটা বোমা ছুড়ে মারে। প্রচণ্ড বিস্ফোরণে গাড়িটি টুকরো টুকরো হয়ে যায়। ডায়মন্ডব্যাগ নিশ্চিত হতে এগিয়ে আসে। ঠিক তখনই স্যাম পেছন থেকে তাকে আক্রমণ করে। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। স্যাম ডায়মন্ডব্যাগের বন্দুক কেড়ে নিলেও ডায়মন্ডব্যাগ স্যামের শরীরে ছুরি ঢুকিয়ে দেয়। যন্ত্রণার মধ্যে স্যাম তাকে পাল্টা আঘাত করে মাটিতে ফেলে দেয়। কিন্তু ডায়মন্ডব্যাগ উঠে দাঁড়িয়ে হেসে হেসে বলে যে আমি জানতাম তুমি আসবে, আমার কাছে সব কিছুর হিসাব করা আছে। এই কথা বলে সে জামার ভেতর থেকে পিস্তল বের করে স্যামকে গুলি করে। স্যাম কোনো মতে গাড়ির আড়ালে লুকায়। এরপর শুরু হয় ইঁদুর বেড়াল খেলা। অবশেষে স্যাম একটি কুঠার দিয়ে ডায়মন্ডব্যাগের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় এবং পেছন থেকে এসে তাকে কাবু করে ফেলে। ঠিক তখনই ডায়মন্ডব্যাগের পকেটে থাকা একটি ফোন বেজে ওঠে। স্যাম ফোনটা ধরতেই বুঝতে পারে ফোনের ওপারেই রয়েছে এই সব কিছুর মূল হোতা। স্যাম তার বেসে ফিরে জোয়াকিনকে ফোনটি ট্র্যাক করতে বলে। তারা জানতে পারে সিগন্যালটি আসছে ভার্জিনিয়ার এক দুর্গম এলাকায় ইকোবেস 1 থেকে, যেটি একটি গোপন মিলিটারি বেস। রহস্যের জট খুলতে তাদের সেখানে যেতেই হবে। অন্যদিকে প্রেসিডেন্ট রস ভিডিও কনফারেন্সে ফ্রান্স ও ভারতকে অ্যাডামেন্টিয়াম প্রকল্পে যোগ দিতে চাপ দিচ্ছিলেন, কিন্তু তার দুর্বল নেতৃত্ব আর ভীরু মনোভাব দেখে কেউ রাজি হচ্ছিল না। ক্রমাগত বিতর্কে সহ্যের বাঁধ ভেঙে যাওয়া প্রেসিডেন্ট হঠাৎ মার্বেলের মতো শক্ত টেবিলে এমন এক ঘুষি মারিলেন যে টেবিলটা ফেটে গেল। তার এই ভয়ঙ্কর রূপ দেখে সবাই চুপ হয়ে যায়। তিনি বদলে যাওয়া গলায় নির্দেশ দেন, এক্ষুনি এয়ারক্রাফট ক্যারিয়ার রেডি করো। অ্যাডামেন্টিয়াম যদি এক দেশের হাতে থাকে সেটা হবে আমেরিকা। ইকোবেস 1-এর বাইরে পৌঁছে স্যাম ও জোয়াকিন ভেতরে প্রবেশ করে। তারা আবিষ্কার করে এটি শুধু একটি জেল নয়, এর ভেতরে রয়েছে একটি গোপন ল্যাবরেটরি। স্যাম সেখানে ইসাইয়ার নাম সহ বহু মানুষের উপর চালানো পরীক্ষার ফাইল খুঁজে পায়। এমনকি প্রেসিডেন্ট রসের মেডিকেল ফাইলও সেখানে ছিল। আর জোয়াকিন কম্পিউটারে সেই ভয়ঙ্কর প্রোগ্রামের সন্ধান পায়, যা দিয়ে শব্দ আর লকের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। হঠাৎ দরজায় শব্দ হয়। ভেতরে প্রবেশ করে সেই মূল হোতা, ডক্টর স্টার্নস, দ্য লিডার। এই সেই বিজ্ঞানী যে হাল্কের রক্ত ব্যবহার করে অ্যাবোমিনেশনের মতো দৈত্য তৈরি করেছিল। স্যামকে জানায় সে সার্পেন্ট সোসাইটিকে ভাড়া করেছিল, আর সেই প্রেসিডেন্ট রসের ভাষণের দিন হামলা চালিয়ে সে পর্দার আড়াল থেকে সবকিছুর দখল নিতে চেয়েছিল। স্টার্নস ছিল রসেরই লোক, কিন্তু রস তাকে ধোঁকা দিয়ে 16 বছর বন্দী করে রাখে। স্যাম তাকে ধরতে এগিয়ে যেতেই স্টার্নস একটি শক্তিশালী শব্দ তরঙ্গ চালু করে, যার ফলে স্যাম এক চুলো নড়তে পারে না। এরপর সে গার্ডদের স্যাম ও জোয়াকিনকে মেরে ফেলার নির্দেশ দিয়ে পালিয়ে যায়। অসংখ্য নিয়ন্ত্রিত গার্ডদের সাথে স্যাম ও জোয়াকিনের লড়াই শুরু হয়। প্রথমে তারা ভালোই লড়ছিল, কিন্তু শত্রুর সংখ্যা ছিল অনেক বেশি। জোয়াকিনকে ইলেকট্রিক শক দিয়ে কাবু করে ফেলা হয়। স্যামও কয়েকটি ইলেকট্রিক রডের আঘাতে শিল্ডের নিচে চাপা পড়ে ছটফট করতে থাকে। বাঁচার আর কোনো উপায় না দেখে স্যাম আর কোনো মায়া দয়া দেখায় না। সে একটি ভাঙা কাচের টুকরো দিয়ে গার্ডদের পায়ে আঘাত করে কোনো মতে নিজেকে মুক্ত করে, কিন্তু ততক্ষণে স্টার্নস পালিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে লুসিফার সেখানে পৌঁছায়। জানা যায় সেও একজন ব্ল্যাক উইডো ট্রেন্ড এজেন্ট। 3 জন মিলে বাকি গার্ডদের সামলায়। কিন্তু তখনই সেখানে এফবিআইয়ের একটি দল এসে হাজির হয় স্বয়ং প্রেসিডেন্ট রসের নির্দেশে ক্যাপ্টেন আমেরিকাকে গ্রেপ্তার করতে। হঠাৎ তাদের ওয়াকি টকিতে সেই অদ্ভুত শব্দ বাজে এবং পুরো এফবিআই দলটির আচরণ বদলে যায়। তারা স্যামের দিকে বন্দুক তাক করে। স্যাম ও জোয়াকিন বুঝতে পারে তারাও নিয়ন্ত্রিত হয়ে গেছে। স্যাম কোনো মতে শিল্ড ছুড়ে দিয়ে তাদের বন্দুক ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী জানতে পারেন যে অ্যাডামেন্টিয়াম আসলে তাদের দেশ থেকেই চুরি হয়েছিল এবং আমেরিকা চুরির নাটক করে তাদেরকেই আবার ফিরিয়ে দেওয়ার ভান করছে। এই খবর পেয়ে জাপান আমেরিকার সাথে সমস্ত চুক্তি বাতিল করে দেয়।
আর অ্যাডামেন্টিয়ামের আসল উৎস দ্য টিয়ামুড আইল্যান্ডের দিকে নৌবাহিনী পাঠানোর নির্দেশ দেয়। এই খবর শুনে ফ্রান্স ও ভারতও সেই দ্বীপ দখলের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এই চরম সংকটের মুহূর্তে প্রেসিডেন্ট রস এয়ারক্রাফট ক্যারিয়ারে চড়ে নিজে সেই দ্বীপের দিকে রওনা হন। স্যাম ও জোয়াকিনোর শুরুতে মানামাল শবত ক্যাবলো ভেঙে সবটনার প্রাইস করেছে শুধুমাত্র ধাতুগুলোর মধ্যে রেট হিসাব কি নিতে পারে। স্যাম প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করে যে তাকেও হয়তো তার লিডার নিয়ন্ত্রণ করছে, কিন্তু প্রেসিডেন্ট অস্বীকার করেন। তিনি জানান তার হার্টের একটা জটিল রোগ হয়েছিল, আর স্টার্নসের তৈরি ওষুধেই তিনি বেঁচে আছেন। কিন্তু ক্ষমতার লোভে তিনি স্টার্নসকে মুক্তি না দিয়ে বন্দী করে রাখেন। কথা শেষ না হতেই খবর আসে যে আমেরিকার 2টি যুদ্ধবিমান জাপানের জাহাজের উপর মিসাইল হামলা করেছেন। পাইলটদের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, তারা নিয়ন্ত্রিত। জাপানও পাল্টা আক্রমণের অনুমতি দেয়। স্যাম ও জোয়াকিন আকাশযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্যাম একদিকে গুলি থেকে বাঁচছে আর অন্যদিকে জাপানি জাহাজের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। জোয়াকিন একটি মিসাইলকে ধ্বংস করে, আর স্যাম আরেকটি মিসাইলকে নিজের পায়ের নিচে চেপে ধরে জলের গভীরে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায়। কিন্তু জাপানি বিমানগুলো স্যামের পিছু ছাড়ে না, তার উপর চলতে থাকে আক্রমণ। স্যাম নিজের দেশের নিয়ন্ত্রিত বিমানগুলোকে আটকাতে গিয়ে তার একটি ডানা কেটে দেয়। পাইলটকে বাঁচাতে জোয়াকিন সেই বিমানের ককপিট ভেঙে দেয়, যার ফলে পাইলট ইজেক্ট হয়ে বেঁচে যায়। কিন্তু এই করতে গিয়ে জোয়াকিন আহত হয়ে সমুদ্রে পড়ে যায়। স্যাম তাকে বাঁচাতে যেতে চায়, কিন্তু আরেকটি নিয়ন্ত্রিত বিমান আমেরিকার জাহাজের দিকেই মিসাইলের মতো ছুটে আসছিল। স্যাম রশি ছুড়ে দিয়ে কোনো মতে বিমানটির মুখ ঘুরিয়ে সমুদ্রে ফেলে দেয় এবং এক বিরাট বিপর্যয় থেকে দেশকে বাঁচায়। হাসপাতালে আহত জোয়াকিনকে দেখে স্যাম নিজেকে দোষারোপ করতে থাকে। সে তার পার্টনারকে বাঁচাতে পারেনি, তার গুরুকে ন্যায় বিচার দিতে পারেনি, এমনকি চোখের সামনে থেকে দ্য লিডারকেও ধরতে পারেনি। সে ভাবতে থাকে সে হয়তো ক্যাপ্টেন আমেরিকা হওয়ার যোগ্য নয়। তখনই সেখানে আসে উইন্টার সোলজার। সে স্যামকে বোঝায়, স্টিভ রজার্স তোমাকে শিল্ডটা দেয়নি কারণ তুমি তার মতো শক্তিশালী, সে দিয়েছে কারণ তুমি স্যাম উইলসন। তোমার যা আছে তা হলো তোমার মন আর সাহস, আর সেটাই একজন সত্যিকারের ক্যাপ্টেন হওয়ার জন্য যথেষ্ট। এই কথাই স্যাম নতুন করে শক্তি ফিরে পায়। অন্যদিকে দ্য লিডার তার শেষ চালটি চালে। সে প্রেসিডেন্টের প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মাধ্যমে এমন সব প্রশ্ন করতে থাকে যা প্রেসিডেন্টকে মানসিকভাবে উত্তেজিত করে তোলে। এরপর সে নিজে আত্মসমর্পণ করার খবর ছড়িয়ে দেয় এবং একটি রেকর্ডেড বার্তা প্রচার করে, যেখানে সে প্রেসিডেন্টের সমস্ত গোপন কুকীর্তি ফাঁস করে দেয়। নিজের মেয়ের নাম শুনে প্রেসিডেন্ট রস আর নিজেকে সামলাতে পারেন না। তিনি যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন এবং সবার চোখের সামনে এক মুহূর্তের মধ্যে রূপান্তরিত হন ভয়ঙ্কর রেড হাল্কে। দৈত্যাকার রেড হাল্ক ক্রোধে গর্জন করে ওঠে। ঠিক সেই মুহূর্তে স্যাম সেখানে পৌঁছায়, কিন্তু শক্তিশালী হাল্কের সামনে তার শক্তি কিছুই নয়। প্রথম আঘাতেই স্যাম ছিটকে দূরে গিয়ে পড়ে, তার ডানাগুলো প্রায় ভেঙে যায়। স্যাম বুঝতে পারে এখানে লড়াই করলে বহু নিরীহ মানুষ মারা যাবে। সে রেড হাল্ককে ফুসলিয়ে একটি খালি জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। সে রেড হাল্ককে আঘাত করে নিজের দিকে মনোযোগ আকর্ষণ করে এবং তাকে তাড়া করতে বাধ্য করে। কিন্তু রেড হাল্কের ক্রোধ তাতে কমে না। স্যাম তার সাথে প্রাণপণে লড়াই করে, কিন্তু এক পর্যায়ে রেড হাল্ক তাকে ধরে ফেলে, তার ডানাজোড়া এক ঝটকায় ছিঁড়ে ফেলে এবং তার মাথা ফাটিয়ে দেওয়ার জন্য উদ্যত হয়। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে স্যাম তার আগের লড়াইয়ে রেড হাল্কের শরীরে গেঁথে থাকা একটি ধারালো অংশ দেখতে পায়। সে শেষ শক্তি দিয়ে সেখানে লাথি মারে। যন্ত্রণায় রেড হাল্ক তাকে ছেড়ে দেয়। এই সুযোগে স্যাম তার ভাঙা ডানা দিয়েই রেড হাল্কের বুকে সজোরে আঘাত করে এবং তার শুটে জমে থাকা সমস্ত শক্তি একসাথে মুক্ত করে দেয়। প্রচণ্ড বিস্ফোরণে দুজনেই ছিটকে পড়ে। কিছুক্ষণ পর যখন স্যামের জ্ঞান ফেরে, সে দেখে রেড হাল্ক মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। স্যাম বুঝতে পারে এখন আর পিছু হটার কোনো পথ নেই। সে সাহসের সাথে রেড হাল্কের দিকে এগিয়ে যায় এবং তাকে শান্ত করার চেষ্টা করে। সে তাকে তার মানবিকতা, তার মেয়ের কথা মনে করিয়ে দেয়। হয়তো স্যামের কথাগুলো তার হৃদয়ে পৌঁছায়। ধীরে ধীরে ভয়ঙ্কর রেড হাল্ক শান্ত হয়ে আসে এবং আবার প্রেসিডেন্ট রসের রূপে ফিরে আসে। গল্পের শেষে স্যাম তার গুরু ইসাইয়া ব্র্যাডলিকে নির্দোষ প্রমাণ করে মুক্ত করে আনে। প্রেসিডেন্ট রস নিজের ভুল স্বীকার করে স্বেচ্ছায় জেলে যান এবং অবশেষে তার মেয়ের ক্ষমা লাভ করেন, আর জোয়াকিন সুস্থ হয়ে ওঠে। আর এভাবেই স্যাম উইলসন প্রমাণ করে দেয় সুপার সোলজার সিরাম না থাকলেও একজন সত্যিকারের ক্যাপ্টেন আমেরিকা হওয়ার জন্য যা প্রয়োজন তা হলো অদম্য সাহস আর এক বিশুদ্ধ হৃদয়। দর্শক, যদি একটি সম্পূর্ণ মুভি 10-15 মিনিটে ব্যাখ্যা করা সম্ভব না, তারপরেও আমি যথাসাধ্য চেষ্টা করেছি মুভির মূল দৃশ্যগুলো তুলে ধরার জন্য। আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মতামত কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আপনাদের ফিডব্যাক আমাদের কাছে খুবই মূল্যবান। আবারও ধন্যবাদ।